হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর এসএলএসটি টিচারদের এক্সামের ফর্ম ফিল আপ চলছে এবং এদের এক্সাম আশা করা যায় সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে হয়ে যাবে। এবং এর আগেই গভর্নমেন্ট আমাদের নোটিশ দিয়ে বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি যে সমস্ত শিক্ষাকর্মীরা এর আগে কর্মরত অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে কিছু নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন করে আবার এক্সাম হবে। এবং এই এক্সামটি হবে মোটামুটি আশা করা যায় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। আর ফর্ম ফিল আপ কবে হবে সেটি একটি নোটিশ দিয়ে বলে দেবে। সেই নোটিশটি আসলে আমরা অবশ্যই এই চ্যানেলে আলোচনা করব। আজকের এই ভিডিওতে মেইনলি আমরা 2017 সালের ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর গ্রুপ ডি এক্সাম যে প্যাটার্নে হয়েছিল সেই প্যাটার্নটা একটু বলে নিই। এই প্যাটার্ন হয়েছিল, জেনারেল নলেজ ছিল 15 মার্কের, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15 মার্কের এবং অঙ্ক এসেছিল 15 মার্ক। এই রিটেন হয়েছিল টোটাল 45 মার্কের আর ইন্টারভিউ হয়েছিল 5 মার্কের। আর মেরিট মানে যে কাট অফটা বেরিয়েছিল এই কাট অফটা টোটাল এই 50 মার্কের মধ্যেই বেরিয়েছিল। এখন এই 2017 সালের অঙ্কের যে 15টি কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো এখন আলোচনা করব। চলো তাহলে কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম প্রবলেমটা কি বলেছে, 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এই পূর্ণবর্গ সংখ্যা আমরা কাদের বলবো? কোনো একটা সংখ্যা আছে, দেখা গেলো এ, এবং এর সাথে যদি আর একটা এ দিয়ে গুণ করি, সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো? এ স্কোয়ার। এই এ স্কোয়ারটা হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কি বুঝলাম? কোনো সংখ্যার সঙ্গে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলটা পাবো সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার 6598 সলভ করবো কি করে? এদের জোড়ায় জোড়ায় ভাগ করে নিতে হবে প্রথমে। তাহলে এখানে কত দেবো? 8 দিয়ে দেবো। তাহলে 8-এর সঙ্গে 8 দিয়ে গুণ করতে হবে, 64, তাহলে 198। এবার এখানে কি আসবে? ডবল। 8-এর ডবল কত? 16। এখানে কতবার দিব? 2 বার। কেন? একবার দিলে তো এটা ভাগ চলে যাবে, যেহেতু 2 বার দেবো তাহলে যে অবশিষ্টটা পড়ে থাকবে সেই সংখ্যাটাই যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এদের গুণ করলে কত হবে? 2 × 4 2 × 32 এটা। এবার যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে কত হবে? 602 126। তাহলে অ্যান্সার কত হলো? 126। বোঝা গেল? এবার এই পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আরেকটু বলে দিই। কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ যদি হয় তাদের ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যাগুলি হবে 0 1 4 5 6 9 এবং এই জিরোটি কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। জোড়ায়, এই জিরো জোড়ায় জোড়ায় বা এরকম থাকবে। বোঝা গেল? আর পূর্ণবর্গ নয় তাদের ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা কি কি থাকবে? 2 3 7 8। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম প্রবলেমের অ্যান্সার কত হলো? 126। পরের প্রবলেমটা দেখে নিই। পরের প্রবলেমটা কি বলেছে? 30 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এই প্রবলেমের জন্য কিছু একটা আমাদের আগে জানতে হবে। সেটা কি? একটা পয়েন্ট, যদি একটা পোল বা কোনো একটা মানুষদেরকে যদি ওভারটেক করে কোনো ট্রেন, তাহলে ট্রেনটির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। এবার যদি কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা যদি ব্রিজ বলে, তাহলে এখানে ট্রেনটার লেন্থ প্লাস এই ব্রিজ বা প্ল্যাটফর্মের যে টোটাল যে লেন্থটা সেই লেন্থটাকে আমাদের ধরতে হবে। বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে? একটি ট্রেন একটি বিন্দুকে অতিক্রম করে, তাহলে এখানে লেন্থটা কত হবে? লেন্থটা হবে ট্রেনটার লেন্থ, তাই তো? সেটাই আমাদের চেয়েছে। এবার আমরা কি জানি? স্পিড ইজ ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিড এখানে কত বলেছে? 30 কিলোমিটার/আওয়ার ইন্টু 27/2। এটা গুণ করলে কি হবে? হবে না। তার জন্য আরেকটা ইউনিট চেঞ্জ আছে। ইউনিটগুলি হয়, স্পিডের ইউনিট হয় হলো কিলোমিটার/আওয়ার আর একটা হয় মিটার/সেকেন্ড। এই কিলোমিটার/আওয়ার থেকে যদি
মিটার পার সেকেন্ডে আসি, যেহেতু বড় থেকে ছোটোতে আসছি সেই জন্য মাল্টিপ্লাই করতে হবে 5/8। আর এখানে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 18/5 দিয়ে। বোঝা গেল? বড় থেকে ছোটোতে আসলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, ছোটো থেকে বড়তে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো। এবার তাহলে প্রবলেমটা করি। যেহেতু এখানে কত আছে 30 কিলোমিটার পার আওয়ার আর সময়টা কত আছে সেকেন্ডে, তাহলে আমরা এখানে কি করব, 30-র সঙ্গে কত মাল্টিপ্লাই করব, 30 ইন্টু ছোটোতে যাব, তাহলে 5/18 মাল্টিপ্লাই 27/2। এবার কি করবো, কাটাকাটি করবো, 9 দিয়ে কাটবো 2, 9 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 15, তাহলে কত হবে 225/2, তার মানে কত হবে 112.5 মিটার। বোঝা গেল? এই নম্বরটা সঠিক আনসার। পরের প্রবলেমটা দেখি। কোনো বড় সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। তাহলে এই 3 আর 2 কি ভাগশেষ থাকবে তো? তাহলে এদের যদি এই সংখ্যাগুলো থেকে যদি বিয়োগ করে দিই তাহলে ওই সংখ্যাটি কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। তাহলে 10,023 থেকে কত বিয়োগ করব 3, আর 750 থেকে বিয়োগ করব 2, তার মানে কত হলো 1020748, তাই তো? এবার যেহেতু সবচেয়ে বড় সংখ্যা বলেছে, বড় বললে আমরা কি করব, গসাগু, আর ছোট বললে লসাগু। তাহলে 748 1020, এদের গসাগু বের করব। তাহলে প্রথমে কি দেবো 4 দিয়ে, দেখা যাচ্ছে 4 দিয়ে দুটো যাচ্ছে, তাহলে 4 1 যা 4, 3 4, তাহলে কত হবে 4 8 2 8 187, এটা যাবে 4 2 যা 8, 2 2 5 5। এবার আবার কত দিয়ে দেবো, এবার এদের 17 দিয়ে যাবে 1 1 1 5। তাহলে গসাগুর সময় কি করি আমরা, এইটাকে গুণ করি, তাহলে এখানে গসাগু HCF কত হবে 4 × 17, তার মানে 68, 68 হবে অ্যান্সার। বোঝা গেল? এবার এই গসাগু লসাগু একটু বলে নিই। যদি কোনো বড় সংখ্যা দিয়ে চাই, মানে গরিষ্ঠ বা বড় বৃহত্তর কোনো সংখ্যা বলে, তখন আমরা কি বের করব HCF বা গসাগু। আর যদি কোনো সব থেকে ছোট যদি বলে তখন আমরা কি করব LCM বা লসাগু। বোঝা গেল? এর পরের প্রবলেমটা দেখি। 2 থেকে 12-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? এবার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাই তো? মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদের বলা হয় প্রাইম বা মৌলিক সংখ্যা। যেমন 5, একে কত কত দিয়ে ভাগ করা যায় 1 আর 5 দিয়ে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবার 6 কি একটা প্রাইম নাম্বার? না, কারণ 6-এ কী কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, তাহলে এটা একটা প্রাইম নাম্বার নয়। কিন্তু 5 একটা প্রাইম নাম্বার। বোঝা গেল? এবার প্রবলেমটা দেখি। এবার কি বলছে 2 থেকে 12-এর মধ্যে, 12-এর মধ্যে বলেছে, তাহলে 2 আর 12 দুজন বাদ। এবার 2 কি একটা ইভেন, একমাত্রই ইভেন প্রাইম নাম্বার, এটা মনে রাখতে হবে আমাদের, যে 2 একমাত্র নাম্বার যেটি ইভেন, তাও আবার প্রাইম নাম্বার। বোঝা গেল? এবার বিটুইন বা এর মধ্যে বলেছে, তাহলে 2টাকে আমরা ধরবো না, তাহলে কি কি হবে 3 + 5 + 7 + 11, আর কিছু আসছে কি, আর কোনো নাম্বার বাদ থাকলো না, তাহলে এদের অ্যাড করবো 3 5 8 7 কত 15 15 11 26, অ্যান্সার কত হবে 26। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রবলেমটা দেখি। এখানে কি বলেছে, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত ছিল? মানে সুদের হার আগে ছিল 5%, সেখান থেকে কমে হলো 4%, তাহলে ওই ব্যক্তির বার্ষিক সুদের হার কত, মানে বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত ছিল? আমরা, এটা কি সরল সুদের কথা বলছে তো? তাহলে সরল সুদের আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, ইন্টারেস্ট ইকুয়ালস টু PRT/100। এটা কি সুদ বা ইন্টারেস্ট, তাই তো?
পিটা হলো কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন, আর আরটা হলো কি রেট মানে সুদের হার, বোঝা গেল? আর টিটা হলো সময়। এটা হলো আমাদের বেসিক সরল সুদের ফর্মুলা, সরল সুদের ফর্মুলা। কিন্তু এই আমরা যখন প্রবলেম করব তখন এই ফর্মুলাটা অত লাগবে না। তাহলে কি বলেছে, আমরা ধরছি সুদের হার 5% থেকে 4% হলো, তার মানে কত পার্সেন্ট সুদের হার কমলো? 1%। এই 1% ঘাটতির জন্যই আমার কত টাকা কমেছে? 250 টাকা। তাহলে সবসময় প্রিন্সিপাল কত হয়? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 250, দুটো জিরো, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? যেহেতু আমাদের সুদের হার 5% থেকে 4% হলো, তার মানে কত পার্সেন্ট কমে গেলো? 1%। এই 1%-এর ঘাটতিটাই কত বলেছে? 250 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? 25,000 টাকা। বোঝা গেল? এবার এরপরে 6 নম্বরের প্রবলেমটা দেখো। 6 নম্বরের প্রবলেমটাতে কি বলেছে, এই একটা সরল দিয়েছে, পাতি যোগ করতে হবে। তাহলে এদের দুটো যদি যোগ করি তাহলে কত বসবে? প্রথমে 3, 8 আর 6 এ 14, ক্যারি 1, তাহলে 10 আর 6 কত হলো? 10 আর 3 13, 1, 8 আর 6 এ 14, 110 প্লাস 7.953 মাইনাস 18.732 ইকুয়ালস টু এক্স। এবার এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কত আসবে? এই দুটোকে যদি অ্যাড করি 3, 8, 13, 1 অ্যাড হয়ে গেল, 8-এর সঙ্গে 8 আর 3 1, 5, 1 0 মাইনাস 18.732। পাতি যোগ বিয়োগ এদের বলার কিছু নেই, এটা আসবে, এটা বিয়োগ করলে মোটামুটি আসবে 1, 5, 6, 18 এখানে চলে আসবে, এখানে কত 9, 2, 3, 0, 1, এটা হবে অ্যান্সার। 1032.651। এবার এত বড় ক্যালকুলেশন এক্সাম হলে করাটা তো সম্ভব নয়, এই জন্য এই প্রবলেমটা আমরা আরেকভাবেও করতে পারি। এটাই বলে দিয়েছে কত, এখানে দেখো আমরা অ্যাপ্রক্সিমেটভাবে এই প্রবলেমটা করতে পারি। এটাকে মোটামুটি আমরা কত ধরতে পারি? 80 ধরতে পারি তো, এটাতে 964 ধরতে পারি, মাইনাস এক্স প্লাস 8 ধরতে পারি, প্লাস এখানে এটাকেও 19 ধরতে পারি, অসুবিধা নেই। তাহলে 80 আর এটা যদি অ্যাড করি তাহলে কত হবে? 1044 প্লাস 8, তার মানে 52, মাইনাস 19 যদি করি তাহলে কত হবে? 1031-এর কাছাকাছি। তাহলে এটাই অ্যান্সার। অপশানগুলো যদি দূরে দূরে আছে তাহলে 1031 আসছে, মানে অ্যাপ্রক্সিমেট করে, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো তাহলে পরের প্রবলেম দেখি। দেখো এই প্রবলেমটা কি বলেছে, √90 ডিভাইড 0.09 ইন্টু 100। তাহলে খুবই সহজ, কীভাবে করবো? প্রথমে 90 ডিভাইড আছে তো, ডিভাইড চিহ্ন দিয়ে দেবো, এটাকে আগে ভেঙে নিই। 09, এই পয়েন্টটা উঠে গেলে নিচে আসবে 100 ইন্টু 10। এবার 90 ইন্টু, যদি ডিভাইডটাকে উল্টে দিই তাহলে ফ্র্যাকশনে কী হয়? জাস্ট পাল্টি হয়ে যায়, ইন্টু 10। 9 দিয়ে কেটে গেল, তাহলে উপরে কতগুলো সংখ্যা থাকলো? 1 লিখে 4টা জিরো, তার মানে কত হবে? 100। আনসার কত হলো? 100। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এবার কি বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বাড়ে? তাই তো? এবার আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রের, এটা বর্গক্ষেত্র হলো না, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ফর্মুলাগুলো কী কী? বর্গক্ষেত্রের কী হয়? প্রত্যেকটা সাইড কী হয়? সেম হয়, এর কর্ণে হয় এটা। তাহলে বর্গক্ষেত্রের সাইড হলো এ, এর পরিসীমা, পরিসীমা কত হবে? যেহেতু 4টা সাইডই সমান তাহলে কত হবে? 4a। এবং এদের ক্ষেত্রফল কত হবে?
ক্ষেত্রফল হবে a স্কোয়ার, তাই তো। এবার প্রবলেমে ফিরে আসি। প্রবলেমে কি বলেছে, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। এবার প্রত্যেকটা বাহু কত বাড়বে, 10% করে। এখানে তাহলে 10% যদি বাড়ে, এদের একটা সাকসেসিভ ফর্মুলা আছে। সাকসেসিভ কি, একই পার্সেন্ট বা বিভিন্ন পার্সেন্ট যদি পরপর বাড়ে সেটাকে আমরা সাকসেসিভভাবে বাড়াতে পারি। যেমন a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা হলো সাকসেসিভের ফর্মুলা। এবার এখানে কত পাবে, 10% করে পেয়েছে, তাহলে 10% প্লাস 10% প্লাস 10 × 10/100, 0 0 0 0 0 কেটে গেল, তাহলে 20 প্লাস 1, তার মানে কত হলো 21%। সহজেই আমরা বলতে পারলাম 21% অ্যান্সার। বোঝা গেল। এবার কেউ যদি প্রথমে 100 ইউনিট ধরে, তারপরে 10% বাড়লো, তার মানে 100 থেকে 110 হলো, 100 ইউনিটের জন্য ক্ষেত্রফল কত হলো, 110-এর জন্য ক্ষেত্রফল, ওটা অনেকটা লেন্দি প্রসেস। ওই জন্য আমরা সহজেই বলতে পারি, যেহেতু 10% বাড়ছে, ক্ষেত্রফলের জন্য সাইডের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই স্কোয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা তো এই স্কোয়ার কি না, তার মানে কি সাইডটা দুবার বাড়বে, তার মানে কি প্রত্যেকটি বাহুর 10% করে দুবার বাড়বে, তার মানে সাকসেসিভভাবে বৃদ্ধি পেলো। তাহলে এই ফর্মুলাতে আমরা ফেলে দিতে পারি 10% প্লাস 10% প্লাস 10/100, তার মানে 21%। বোঝা গেল। পরের প্রবলেমটা দেখে নিই। এখানে কি বলেছে, কোনো এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। এখানে দুটো যমজ ছেলে বলেছে, তারা দুটো যমজ ছেলে মানে ওদের বয়স কি সেম হবে তো। তাহলে এক ব্যক্তি ও দুজন ছেলে, তার মানে কত টোটাল, তিনজনের বয়সের গড় বলে দিয়েছে কত, গড় বলে দিয়েছে আমাদের কত 30। তাহলে মোট বয়স কত হবে, মোট হবে 30 × 3 90। এবার ওই ব্যক্তি এবং ওর একটি ছেলের বয়সের রেশিও বলে দিয়েছে 5:2, তাই তো। 5:2, ওই ব্যক্তি এক ছেলের বয়সের মতো 5:2, তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে ব্যক্তির বয়স যদি 5x ধরি, ওই ছেলের বয়স কত 2x, আরেকটি ছেলের বয়সও কত হবে 2x, তাহলে এদের সাম কত হবে 90। তাহলে 9x = 90, x = কত 10। তাহলে ব্যক্তির বয়স কত হবে 5x, 5x মানে কত 50। বোঝা গেল। তাহলে ওই ব্যক্তির বয়স, বর্তমান বয়স কত হবে 50 বছর। বোঝা গেল। তিনজনের বয়সের গড় বলে দিয়েছিল কত 30, তাহলে মোট বয়স কত 90। এবার ওই ব্যক্তি ওই একটি ছেলের বয়সের অনুপাত কত 5:2, তাহলে ওই ব্যক্তির বয়স যদি 5 ইউনিট ধরি, ওই একটি ছেলের 2 ইউনিট, তাহলে আরেকটি ছেলেরও কত হবে, যমজ ছেলে যেহেতু বলে দিয়েছে, তাহলে অন্য ছেলেটির বয়স কত হবে 2 ইউনিট, তাহলে টোটাল কত হলো 9 ইউনিট বা 9x, তাহলে ওর ভ্যালু কত 90, তাহলে x এর ভ্যালু কত 10। তাহলে ওই ব্যক্তির বয়স কত 5x বা 5 ইউনিট কত 50। বোঝা গেল। পরের প্রবলেমটা দেখি। এখানে কি বলেছে, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটি 20% কত। এরকম প্রবলেম থাকলেই আমরা সংখ্যাটাকে ধরে নেবো 100। তাহলে কি বলছে 25% অফ এ নাম্বার, তাহলে এই সংখ্যাটার 25% কত হবে 125%, খুবই সহজ 25। এবার 15 লেস দ্যান 30% অফ এ নাম্বার, এবার এর কত 30% কত 100 30% কত 30, তাহলে এদের মধ্যে গ্যাপটা কত 5, 5 তো। এটা 100 ধরেছি বলে 5, কিন্তু প্রবলেম বলে দিয়েছে কত 15, তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত 15, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 3, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 3, আমরা ধরেছি কত 100, তাহলে অরিজিনাল নাম্বারটা কত ইন্টু 3, 300। এটা আমাদের কি অরিজিনাল নাম্বার। যদি নাম্বার জিজ্ঞাসা করতো তাহলে অ্যান্সার কত হতো 300। যেহেতু এখানে বলেছে দেন 20% অফ দ্য নাম্বার, তাহলে এর 20% কত 60, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল। যদি কোনো প্রবলেমের বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবে, পরবর্তী ভিডিওতে সেই সমস্যাটি সমাধানের চেষ্টা করব। দেখো পরের প্রবলেমটা কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ইন দ্য নাম্বার 564823, একটা হয় স্থানীয় মান আর একটা হয় অভিনীত মান। দেখো প্লেস ভ্যালু আর একটা হয় ফেস ভ্যালু। কোনো একটা যে নাম্বার লিখছি সেগুলোকে কি বলবো, এই যে নাম্বার, এটা কি একক দশক শতক এইভাবে তো চলছে। এবার প্লেস ভ্যালু মানে কি, এই যে এখানে 4, এই প্লেস ভ্যালুর মানে হলো 4, তো শুধু এখানে 4 নেই,
এই 4 সঙ্গে ইন্টু 1,000, এটা তো মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে 4000। এই 4-এর প্লেস ভ্যালু কত? 4000। আর এই 4-এর ফেস ভ্যালু মানে কি? যে অবস্থাটা থাকে, যেটা যে সংখ্যাটাই ওটাই হলো ওই সংখ্যার ফেস ভ্যালু। তাহলে 4-এর ফেস ভ্যালু কত? 4। এবার 4-এর প্লেস ভ্যালু কত? 4000। তাহলে এদের যদি মাল্টিপ্লাই করি, প্রোডাক্ট চেয়েছে বা গুণফল চেয়েছে, তাহলে কত হবে? 16000। 16000 হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশান এ হবে সঠিক আনসার। তার মানে প্লেস ভ্যালু হলো ওই সংখ্যাটা যে অবস্থানে আছে সেখানটা কোন সংখ্যায় আছে। এখানে যেমন একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে, তাহলে এর প্লেস ভ্যালু কত হবে? 4000। আর এর ফেস ভ্যালু কত হবে? 4। বোঝা গেল তো? পরের প্রবলেমটা দেখি। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? এবার এরকম যদি থাকে, প্রত্যেকটি ভগ্নাংশ তো ভাগ করে বা 100 দিয়ে গুণ করে এটা করা সম্ভব নয়। এবার দেখি ভগ্নাংশ দেখে দেখতে পাচ্ছি এখানে 12 রয়েছে, এখানে 12 রয়েছে, এখানে কত রয়েছে? 3 আর 6। এগুলোও কি 3 আর 6কে কি আমরা 12 পর্যন্ত আনতে পারবো? পারবো তো? কারণ একে যদি উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে 12 পর্যন্ত আসতে পারবো। তাহলে এটাকে আগে ভেঙে নিই। তাহলে কত হবে? 3 4 12, 2 14/3, এটা কত? 39/12, এটা হচ্ছে 24, 25/6, 47/12। যেহেতু ডিনোমিনেটরগুলো আমার কি আছে? সেম। এবার এই দুটো সেম নিয়ে এদের সেম করবো, তাহলে সেম করতে উপরে 4, উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 2, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটা কত হবে? 50/12, এখানে 56/12, 39/12, 47/12। যেহেতু এখানে কি ডিনোমিনেটরগুলো সেম, আমার ডিনোমিনেটর মানে হরগুলো যে কোনো ভগ্নাংশের যদি সেম থাকে তাহলে ওই ভগ্নাংশের কোনটি বড় কোনটি ছোট কি করে বুঝবো? যাদের হর যদি সেম থাকে, এখানে লিখে দিচ্ছি হর সেম, তাহলে লব বড় হলে ভগ্নাংশ কি হবে? ভগ্নাংশ বড় হবে। আর যদি লব সেম থাকে, লব যদি সেম থাকে তাহলে হর যার কি হবে? হর যার বড় হবে সে হবে কি? ছোট। বুঝা গেল? উল্টো, মানে হর যদি সেম থাকে, লব যেটার বড় হবে সেটাই হলো বড় ভগ্নাংশ। এখানে হরগুলো কি সেম, তাহলে কার লব বড় সব থেকে? এখানে এটার লব সবচেয়ে বড়, তাহলে কোনটি সবচেয়ে লার্জ ফ্র্যাকশন? বোঝা গেল? আমাদের মনে রাখতে হবে এরকম যদি ফ্র্যাকশন দেয় আর হরগুলোকে যদি বা লবগুলোকে যদি সেম করা যায়, সেটাকে আমাকে করতে হবে আর এটা করতে হবে। এটাই সহজ উপায় আছে। পরের প্রবলেমটা দেখে নিই। পরের প্রবলেমটা কি বলেছে? 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে? আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? M1 D1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2। এই ফর্মুলা দিয়ে এইসব প্রবলেম ম্যাক্সিমাম হয়ে যাবে। এম কি? এখানে ম্যান বা মানুষের সংখ্যা বলছে, ডি মানে দিন, এইচ মানে আওয়ার, আর ডাব্লু মানে ওয়ার্ক। এখানে যেহেতু কাজটা কি দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে W1 W2টা কি ইকুয়াল, তাহলে বোথ সাইডে কেটে যাবে। এবার প্রথমে কি বলেছে? 24 জন লোক একটি কাজ করতে পারে 12 দিনে। যেহেতু এখানে ঘন্টা বলে নেই, সেটা ঘন্টা লিখবো না, আর দুটোই একই কাজ, তার জন্য W1 W2 ইকুয়াল, বোথ সাইডে কেটে গেল। এবার কতজন লোক বলছে? এখানে জানি না। M2 কিন্তু কত দিনে করবে? 8 দিনে। বোঝা গেল? তাহলে 8 দিয়ে কাটবো 3, তাহলে M2 ইকুয়ালস টু কত? 36। বাস হয়ে গেল, এটাই আনসার। যত সহজভাবে প্রবলেমগুলি আমরা করব সেটাই সুবিধা। পরের প্রবলেমটা দেখে নিই। বাই হুইচ নাম্বার 3 ইজ টু বি মাল্টিপ্লাই টু গেট -1? তার মানে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। এবার আমাকে যদি বলে 6-এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 12 পাবো, তাহলে কি করব? কত কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 পাবো, তাহলে কি করবো? এই কত বা এক্স এর সংখ্যাটাকে কত করবো? এটাকে ভাগ করবো তো 12/6, তার মানে 2। মানে 6-এর সাথে কত গুণ করলে? 2 গুণ করলে 12 হবে। তার মানে কি 3 is to be multiplied to get 1। 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? যেটা পাওয়া যাবে সেটা উপরে বাই 3, বাস -1/3 আনসার হয়ে গেল। খুবই সহজ। দেখো পরের প্রবলেমটি কি বলেছে, এটি এই সিরিজের লাস্ট কোশ্চেন। একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা
1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি এবং 1/60 হলুদ। তাহলে আর বাকি অংশটা কি বলেছে? সবুজ রং করা আছে এবং সবুজ রঙের পরিমাণটা বলে দিয়েছে। এবার তাহলে আমরা কি করব? এরকম প্রবলেম থাকলে জাস্ট প্রতিটির দৈর্ঘ্য কত ধরবো? 1। এবার বাকি অংশগুলো বলে দিয়েছে এই এত, এত, এত। এবার এই 1 থেকে যদি এই অংশগুলো যোগ করে যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি সবুজ রংটা পেয়ে যাবো। এবার সবুজ রঙের ভ্যালুটা বলে দিচ্ছে এটা। তাহলে এখান থেকে ভ্যালুটা কম্পেয়ার করলে আমরা 1 এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে প্রথমে কাজ হলো এদের যোগ করতে হবে। 1/20 + 1/30 + 1/40 + 1/50 + 1/60। এদের কমন নিয়ে করলেও হবে, কিন্তু অত কষ্ট করছি না, জাস্ট পাতে যোগ করছি। এলসিএম কত? 600। এখানে কত হবে? 600 প্লাস এখানে কত হবে? 300 + 20 + 15 + 12 + 10। এবার এদের যোগ করলে কত হবে? 1 - 5 আর 2 7, 1 আর 1 2, 3, 5, আর 3 8, 8 6 14, 147/600। এবার 600 থেকে 147 বিয়োগ করলে কত হবে? 453/600। বোঝা গেল? এই অংশটাই কি? সবুজ অংশ। এবার এর ভ্যালুটা বলে দিয়েছে কত? ওর 53/600 এর ভ্যালুটা কত বলে দিয়েছে আমাদের? 12.08। তাহলে একের ভ্যালুটা বের করতে হবে, তাহলেই তো প্রতিটির দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 1 = কত? 12.08 মাল্টিপ্লাই 600। 600টা ওদিকে গুণ হয়ে গেল, আর এই যে 453টা নিচে চলে আসলো। এবার পয়েন্ট উঠে গেলে নিচে কত হবে? 100 চলে আসবে। 0 0 0 0 কেটে দেবো। এবার 3 দিয়ে কাটবো, উপরে 2, 3 দিয়ে রাখলে এখন 151। আর 151 একে ইউনিট ডিজিট দেখো কত আছে? 8। তার মানে কত? 8 বার দিয়ে যেতেই হবে, যেহেতু সব নাম্বারে আছে। তাহলে কত হবে? 8 × 2 = 16 মিটার। বোঝা গেল? 3 নম্বর হবে অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।